গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে বাণিজ্য মন্ত্রী। তাহলে যারা গ্যাস ব্যবহার করেন রাজধানীতে বা বিভিন্ন জেলাতে, যারা সরকারি লাইনের গ্যাস ব্যবহার করেন, তাইলে 2 বছর রান্না বান্না বাদ দিয়া বসে থাকেন? না, উপায় নাই তো। গ্যাস সংকট কাটাতে আরো 2 বছর সময় লাগবে। এত কষ্ট দেওয়ার থেকে মানুষের মাইরা লাউনবালা গরিব বাঁচক না। আমি 3 বার মাথা ঘুরে পড়ে গেছি। এই দেখেন পানি দিয়ে আসলাম কেবল 4 দিন মনে বাজারে টেডে এনে ঘরে বউ রাগ করে বাইরে চাইকে সংকট দেখাইলো, দেখার পরে রেট বাড়াইলো, আবার ঠিকই হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে এরা রেট বাড়াবে। দাম বাড়ানো হয় তো বাড়াই দেখ, আমাদের কোনো অভিযোগ নাই। চিন্তাই করে বাঞ্চে ভাত খাই হয়েছে, পেটের খিদা বাগুনি বাচ্চা দুইটা খায়। আমরা তো মানুষ। কি সরকারের কাছে কি আবেদন? সরকারের কাছে আমাদের আবেদন একটা, গ্যাসের ক্লিয়ার করে না কেন, গ্যাস হয় বন্ধ করে, আনলে গ্যাসটা ভালো করে চালাও। বিদ্যুতের অভাবে বা আরো নির্দিষ্ট করে বললে গ্যাসের অভাবে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে, এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাণিজ্য মন্ত্রীর বক্তব্য নিয়ে দেশজুড়ে এখন সমালোচনার ঝড় বইছে। তিনি বলেছেন যে গ্যাস সংকট কাটিয়ে উঠতে বছর 2 সময় লাগতে পারে, 2 বছরের মতো সময় লাগতে পারে গ্যাস সংকট কাটিয়ে উঠতে। অর্থাৎ যারা লাইনের গ্যাস ব্যবহার করেন, আপনারা কি এখন পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছেন, নাকি 2 বছর অপেক্ষা করবেন? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা ঘটছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বাণিজ্য মন্ত্রীর বক্তব্য নিয়ে কী ধরনের সমালোচনা চলছে দেশ জুড়ে সেটি আমরা শুনব, এবং একই সঙ্গে আমরা শিল্পমন্ত্রী আরও একটা বক্তব্য শুনব যে জ্বালানি সংকট পরিস্থিতি নিয়ে আসলে তিনি কি বললেন। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন, এবং দেশের বর্তমান যে চলমান কিছু সংকট রয়েছে, সরকার যে কারণে সমালোচনার শিকার হচ্ছে, বিতর্কের মুখে পড়ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে, সেই সংকটগুলো নিয়ে আপনারা কি বলতে চান, কীভাবে মোকাবেলা করা উচিত সরকারের আসলে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। চলুন কথা না বাড়িয়ে বাণিজ্য মন্ত্রী কী বলেছে, কেন তার বক্তব্য নিয়ে এত পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে সেটি আমরা দেখি, তারপরে কথা বলি। গ্যাস সংকট কাটাতে 2 বছর সময় লাগবে বাণিজ্য মন্ত্রী। তাহলে যারা গ্যাস ব্যবহার করেন রাজধানীতে বা বিভিন্ন জেলাতে, যারা সরকারি লাইনের গ্যাস ব্যবহার করেন, তাইলে 2 বছর রান্না বান্না বাদ দিয়া বসে থাকেন? না, উপায় নাই তো। গ্যাস সংকট কাটাতে আরো 2 বছর সময় লাগবে। আপনি কি গ্যাসের বিলটা একটু কম দিতেছেন? গ্যাসের বিলটা কি আপনার কম দেওয়া লাগতেছে কিনা একটু প্রশ্ন রইলে উত্তর দিবেন। বর্তমানে প্রেক্ষাপটে বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, তারপরেও যোগান দেওয়া যাইতেছে না। একজন গ্রাহক হিসেবে তো বলতেই পারি না, কি বলেন? যারা গ্যাসের লাইন ব্যবহার করতেছে তারা তো পর্যাপ্ত পরিমাণে সরকারকে গ্যাসের বিল দিতেছে। পরিশোধ কি বাকি রাখছেন? 2-1 মাসের গ্যাসের কি বিল আছে আপনার? বাকি নাই। তারপরেও এখনো গ্যাসের সংকট কাটাইতে 2 বছর সময় লাগবে। তো তাইলে যারা একজন সাধারণ মানুষ, তাদের উপার্জন কত, তাদের বেতন কত? তারা প্রত্যেক মাসে সরকারি গ্যাসের বিল দেওয়ার পরেও তারা এখন সিলিন্ডার কিনে নেবে, তাছাড়া তো উপায় নাই। খাওয়া তো লাগবে, খাওয়ার জন্য তো রান্না করতে হবে, রান্না করতে গেলে তো গ্যাসের প্রয়োজন। 2 বছর লাগবে সংকট কাটাইতে। এখন সরকারি বিল দেওয়ার পরেও যদি একজন মানুষকে গ্যাসের সিলিন্ডার কিনতে হয়, টাকাটা পাবে কোথায়? ভাই, একজন মানুষের উপার্জন কত এই বাংলাদেশের প্রেক্ষাপটে? একজন মানুষের উপার্জন কত? সে প্রত্যেক মাসে সরকারি গ্যাসের বিল দেওয়ার পরেও যদি তার গ্যাস সিলিন্ডার কিনতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক, কষ্টজনক। কারণ একজন মানুষের পর্যাপ্ত উপার্জন থাকে না যে প্রত্যেক মাসে গ্যাসের বিল পরিশোধ করার পরেও সে আবার সিলিন্ডার কিনে নেবে। এই বিষয়াদিগুলো বিবেচনা করা উচিত, দেখা উচিত। যদি গ্যাসের ঘাটতি থাকে তাহলে এইখানে গ্যাসের বিলটা কমানো উচিত, কারণ পর্যাপ্ত গ্যাস তো মানুষ পাচ্ছে না। সরকারি গ্যাসটা যদি পর্যাপ্ত না পায় তাহলে সে রান্না বান্না করবে কিভাবে? নিঃসন্দেহে আবার তার সিলিন্ডার কিনতে হবে বেশি দামে। তো সিলিন্ডার যদি কেনে, সারা মাসের উপার্জন শেষে সে কিভাবে তার নিজের ব্যয়টা মিটাবে? এইখানে তো শুধুমাত্র গ্যাসের বিল না, এইখানে চিকিৎসার খরচ থাকে, খাবারের খরচ থাকে, বাচ্চা কাচ্চার পিছনে খরচ থাকে, সংসারের পিছনে খরচ থাকে। ভাই, একজন মধ্যবিত্তই বুঝতে পারতেছে বর্তমান প্রেক্ষাপটে জীবন পরিচালনা করা কতটা সহজ। আমি শুধুমাত্র একটা অনুরোধই করতে চাই, দেশের মধ্যে সংকট থাকতে পারে, কিন্তু সংকট থাকলেও বিবেচনা করা উচিত। যদি পর্যাপ্ত গ্যাসটা না দিতে পারে তাহলে গ্যাসের বিল কমানো উচিত, যাতে করে সেই টাকা দিয়ে মানুষ একটা সিলিন্ডার কিনে ব্যবহার করতে পারে। এটা আমার একেবারে ব্যক্তিগত অভিমত, কারোর প্রতি রাগ গোসা রেখে আমি কথা বলতে চাই না। আমি জাস্ট সাধারণ মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে চাই। যদি গ্যাসের যোগান না থাকে তাহলে গ্যাসের দামটা একটু কমিয়ে, যাতে করে ওই টাকা দিয়ে মানুষ সিলিন্ডার কিনতে পারে। এত কষ্ট দেওয়ার থেকে মানুষের মাইরা লাউনবালা গরিব বাঁচক না। আমি 3 বার মাথা ঘুরে পড়ে গেছি।
এই দেখেন পানি পানি দিয়ে আসলাম কেবল। 4 দিন মনে হয় বাজারে টেদে এনে করে বউ রাখতে রাখা বাইরে চাইকে সংকট দেখাইলো দেখার পরে রেট বাড়াইলো আবার ঠিকই হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে এরা রেট বাড়াবে। দাম বাড়ানো হয় তো বাড়াক, বাড়াই দেখ, আমাদের কোনো অভিযোগ নাই। চিন্তাই করে মানুষে ভাত খাইতে হয়েছে, পেটের খিদা বাগুনি বাচ্চা দুটা খায়, আমরা তো এলাম মানুষ। গাড়ি না চালাই রাস্তা ভিক্ষা করবো না, চিন্তাই করে মানুষে ভাত খাইতে হয়েছে, পেটের খিদা বাগুনি বাচ্চা দুটা খায়, আমরা তো এলাম মানুষ। এত কষ্ট দেওয়ার থেকে মানুষের মাইরা লাউনবালা গরিব বাঁচুক না, বড় লোক যা আছে এরা থাক। মহাজনটা ঠিকই 1200 টাকা জমা লইয়া দিব, আমার দিন মাই শেষ। খালি কামাই করে হেরে দিব আর গ্যাস কিনা ড্রাইভারে বুঝামো, গ্যাস পাবো 70 টাকার 80 টাকার। এই কষ্টটা না দেওয়াতে 20 খাওয়াই মাইরা লাউনবালা গরিব বাঙালি আর থাকতো না দেশে। সংকট কি দেশে তো বারে বারে খবর দেয় যাচ্ছে, কোনো গ্যাসের কোনো প্রবলেমই নাই। এটা খালি বাড়াইবার লেগে এমন কথা, যদি বাড়াই হলো 60 টাকা, সমস্যা কি? গরিব মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কষ্ট তো করবো না। কিছুদিন আগে এরকম অকটেন পেট্রোল ডিজেল এই বিষয়ে যেমন হলো, সংকট দেখাইলো দেখার পরে রেট বাড়াইলো আবার ঠিকই হয়ে যাচ্ছে। এটাই বোঝা যাচ্ছে যে এরা রেট বাড়াবে। রেট বাড়াবে বিধায় ইয়াতে কিছু কাহিনী করতেছে। আবার আপনি দেখেন পাম্পের গেটে ওখানে লেখা আছে যে 30 তারিখে পাম্প বন্ধ হবে। কি কারণে? মালিক সমিতির কাছে বোঝা যাচ্ছে 30 তারিখে এদের একটা ফাইনাল হবে, মানে রেট মানে বাড়াবে। বাংলাদেশে এত গ্যাস থাকতে, তেল থাকতে আমরা তুলতে পারতেছি না কেন? আমাদের একতা নাই বুঝি আজকে আমরা গ্যাস তুলতে পারতেছি না। এটা যেভাবে হোক তাড়াতাড়ি এটা মেনটেনিং করতে হবে, আর মেনটেনিং না করলে তাহলে এই দেশের মানুষ তাদের সাথে আমাদের সরকারের উপর বিরোধিতা করবে আরো। 150 টাকার গ্যাস ঢুকছে হবে কতক্ষণ? 4 ঘন্টা তিনেক, তারপর আবার শেষ। 400 টাকা ভাড়া মেরে সিরিয়াল দিচ্ছে। মনে করেন কি মহাজন জমা তো মনে হয় আজকে উড়াইতে পারবেন না। 4 দিন মনে হয় বাজারে টেদে এনে করে বউ রাখতে রাখা বাইরে চাইকে আর কিছু করেন না, তো ঘর পরিবার তো বুঝবো না। সিম চালা আর মানে চালা না, অটো চালাও আনলে আমার ধাপ্তার যাওয়া অটো নিতে পারে না। বাজারটা লেগে মানে আমাকে সমস্যাটা দেয়। বাজারটা বাড়াইলে গ্যাস ঠিক হয়ে যায়। 5টা বাজে সিরিয়াল লাগিয়েছি, হবে পাম্পের করে আইছি, কয় টাকার গ্যাস পাই অবশ্য নেই। 100-150 প্রেশার আছে ভাই, 100 টাকা ঢুকতে পারে, 150 টাকা ঢুকতে পারে গ্যাস। 4 ঘন্টা সময় লেগে গেছে এই পর্যন্ত। পরিস্থিতি শিকার আমরা। 11:30 সময় আইছি, সামনে দিকে লাইন এই অপায় গ্যাসটা যদি আল্লাহ কম দেন, যদি প্রেসারে 100 টাকা পাইলো আমরা টাকা পেতাম। ওই কল্যাণপুর থেকে আইছি, 10টা বাজে সিরিয়াল লাগিয়েছি। সরকার কেন আমাদের এটা উদ্যোগ নেয় না? আমাদের ভালো মন্দ আমি 3বার মাথা ঘুরে পড়ে গেছি। এই দেখেন পানি পানি দিয়ে আসলাম কেবল, 3বার পানি দিচ্ছি, ঠিক আছে? আমি দেখেন ওইখান থেকে আসছি, ব্রিজের ওইখান থেকে আসছি। সরকার এটা আমাদের জন্য একটা উদ্যোগ নেওয়া হোক, দাম বাড়ানো হয় তো বাড়াক, বাড়াই দেখ, আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের কথা হলো আমরা জানি পেরেশানিতে না। মালিকের শুধু জমা, আমাদের কিছু নাই, ঠিক আছে? এই যে 2 ঘন্টা গাড়ি চালাইছি, যে গ্যাস দিছে 100 গ্যাস, 2 ঘন্টা চালাইছি শেষ, ঠিক আছে? চালাই যে সিরিয়ালে দাঁড়াইছি 3.5-4 ঘন্টা হয়ে যাইতেছে। এতে তো খুবই খারাপ অবস্থা। বলতেছে কি এই যে মাস শেষ, রুম ভাড়া, পোলাপানের মাদ্রাসার বেতন, মানে আমরা যে কি করব মানে মাথায় কাজ করতেছে না এখন। আমাদের জমা উঠে না, খাইছি কি কেক এই মাত্র এখানে 10 টাকা একটা কেক খাইছি, কেক খেলে চলে? আর গ্যাস পাম্পে দিলে গ্যাস থেকে 100 টাকা 80 টাকা 70 টাকা, আমরা মালিককে জমা দিতে পারি না। মালিক জমাই মানে না, কম নিতে চায় না। আমাদের পরিস্থিতি খারাপ। সরকারের কাছে আমাদের আবেদন একটা, গ্যাসের ক্লিয়ার করে না কেন, গ্যাস হয় বন্ধ করে আনলে গ্যাসটা ভালো করে চালাও। দামের কোনো প্রশ্ন নেই, এটা দেশের সম্পদ, দামের কোনো প্রশ্ন আসে না। দাম বাড়তে বাড়তে একদম বহুত করছে। কালকে রাত্রে 12টা বাজে সিরিয়াল দিছি, 4টা বাজে গ্যাস পাওয়ার কথা, পাম্পে ঢুকছি, পরে মনকে লাইন থেকে বলে গ্যাস বন্ধ হয়ে গেছে, গ্যাস দেয় নাই। মনকে কালকে সারা রাত থেকে বাইরে, এখনো গ্যাস নিতে পাই না। এই যে এখানে দাঁড়া আছি গ্যাসের জন্য, আজও গ্যাস পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। গ্যাসের দাম বাড়া দিলে দাম বাড়া দিক, এইভাবে তো আমাদের হয়রানি করা তো ঠিক না। এই যে গাড়িটা নিয়ে বাইরে হয়েছে, 1000 টাকা মালিকের জমা, এতে ভাড়া মারতে পারি কিংবা না পারি, গ্যাস নিতে পারি কিনা ওটা দেখবে না। গ্যারেজে গেলে মালিকে বলবে কি জমা দেও, একটা রকম নিবে না। আমাদের এই সিন্ধি তো তারেক রহমানই বাইর করছে প্রধানমন্ত্রী, তো আমগো কি লেগে কষ্ট করা লাগে, এত ভোগান্তি করা লাগে? যে সিন্ধি জমা ছিল 500 টাকা, জমা হয়ে গেছে 1200 টাকা। তারপরে মন কেন গাড়ি নিতে গেলে গ্যারেজে গাড়ির সমস্যা, এদিকে মন কেন পাম্পে ঢুকতে গেলে গ্যাসের সমস্যা, ভাড়া মারতে পারি না, জমা নিয়ে মন কেন বাসায় থেকে রাত দানা করে না, জমা দেওয়া লাগে। জমা কম দিলে কালে 100 টাকা, জমা কম দিলে কালে চাবি থাকে না, গাড়ি থাকে না। এই হচ্ছে অবস্থা ভাই। এখন গ্যাসের দাম বাড়া দিলে বাড়া দিক দিয়ে মন কেন যাতে গ্যাসটা ঠিক মতো নিতে পারে, এভাবে হয়রানি করলে তো হয় না। এদিকে গ্যাসও পাইতেছি না, ওই পাইতেছি না, এদিকে আবার মালিকেও ছাড়ে না, জমা ছাড়ে না, একটাও জমা কম নেয় না। আমাদের হাফ বেলা গাড়ি চালাই, ভোর 5টায় বাইরে 10টা-11টা পর্যন্ত ভাড়া মারছি, গ্যাসের জন্য সিরিয়াল খারাইছি, ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এখানে হয়ে যাচ্ছে, কিন্তু গ্যাস এখনো পাচ্ছি না। যাত্রী আছে কিন্তু ভাড়া মারতে পারতাছি না। এই যে কোথাতে কোথায় যাবো গ্যাসের জন্য, গ্যাসের সংকট, সাহস পাচ্ছি না। সমস্যা তো গ্যাসের দাম বাড়লে বাড়াক, সমস্যা নাই, কিন্তু এইভাবে তো বয়ে থাকলে তো সমস্যা হয়। ঘন্টার পর ঘন্টা বয়ে থাকি, টিপও মারতে পারি না রোডে, খুব কষ্ট আছে। আজকে 10-15 দিন ধরে এনে আছি, তো 2.5 ঘন্টা কোনো সিরিয়ালই পাইনি। 2.5 ঘন্টা আছে, এখনো সিরিয়াল পাইনি এখানে, বুঝা আছে। পামু কি পামু না, আশা ভরসা নাই, পামু কি পামু না। আজকে সকাল 10টায় ঢুকছে, এ মনে করেন যে আপনার গ্যাসের যে ঝামেলা চলছে,
লাইন বাই মানে কিলো বাই কিলো হয়ে যাচ্ছে, বুঝেছেন? এটা আমাদের অ্যাম্বুলেন্স যদি আমাদের আগে সিরিয়াল থাকে তাহলে আমরা মানুষের সেবায় দাঁড়াতে পারি তাড়াতাড়ি, কিন্তু সে পরিবেশ নাই। তো আমরা পাচ্ছি গ্যাস সংকট, কিন্তু আসলে সরকারের ব্যর্থতাটা কি তাও জানি না। এখন আল্লাহ ভালো জানে কিভাবে কি হচ্ছে। মনে করেন গ্যাসের কারণে আমরা গাড়ি চালাতে পারি না, এটা টিপলেও যাবো, গ্যাস নাই গাড়িতে যাবো কিনা, এই অবস্থা চলতে পারে। তো গ্যাস নাই বলে কেমনি চলবো আমরা? পাম্পে গ্যাসই তোলে, পাম্প তো বন্ধ করে দিচ্ছে, সব পাম্প বন্ধ, 2-1টা পাম্প খোলা আছে, গ্যাস পাওয়া যায় 100 টাকা 120 টাকা, এই গ্যাস নিয়ে লাভটা কি? পাম্প মালিকরা গ্যাস নাই, কি করুন, লাইনে গ্যাস নাই আমরা কি? আর কইতে পারি না, এটা তো আমরা করবো কেমন? আমরা তো এটা সেটিকারের মতো না আগে, তাছাড়া এত গ্যাসে এরকম অবস্থা তোমার কথা না। আচ্ছা, কতটা দিন ধরে গ্যাসের অবস্থা এই আর কি? গ্যাসের সমস্যাটাই বড় বাবা, গ্যাসের লাগে গাড়ি চালাতে পারতেছি না আমরা। এই যে কাস্টমারদের সামান্য সামান্য রাস্তা না, এইটুকু আমি নিতে পারতেছি না। ওইদিকে গেলাম, ঘুরে আসতে গেলাম, গাড়ি বন্ধ হয়ে যাবে। 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গ্যাস যদি আমাকে সময় লাগা, তাহলে আমরা কিভাবে গাড়ি চালাবো? বিদ্যুতের অভাবে বা আরো নির্দিষ্ট করে বললে গ্যাসের অভাবে কলকারখানা মানে মিল ফ্যাক্টরিগুলি সাফার করছে। এটা তো আর বাস্তবতা, এটা তো আর এখানে দ্বিমত করার কিছু না, এটা সবাই জানি আমরা। এখন প্রশ্নটা হলো এই জায়গা থেকে আমাদের উত্তরণটা কিভাবে সম্ভব। আমি আপনাদের একটা ছোট্ট হিসাব দিয়ে দিই, আগেও আমি দিয়েছি, আবারও হিসাবটা দিই। আমরা এই মুহূর্তে মাটির নিচ থেকে গ্যাস তুলি প্রতিদিন 1700 MMCFD, আর আমাদের 2টা FSRU আছে, যেটা ফ্লোটিং FSRU, ফ্লোটিং রিগ্যাসিফিকেশন ইউনিট, যেটা LNG এনে, LNGটা তো তরল, এটা যখন পাইপে দিবেন তখন এটাকে গ্যাসে কনভার্ট করে পাইপে দিতে হয়। তো এরকম 2টা ইউনিট আমাদের আছে, যেটার সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে 1100 MMCFD। তো 1100 MMCFD হলে 1100 করা যায় না, ধরেন 950 মতো এখান থেকে করা যায়। তো 1700 আর 900 মোটা দাগে 2600 MMCFD আমরা পাই। এখন আপনি যদি বাংলাদেশের সব বিদ্যুৎ কেন্দ্র, সব মিল ফ্যাক্টরি এক জায়গায় করেন, যত বিদ্যুতের জন্য নতুন সংযোগের জন্য যে সমস্ত মিল ফ্যাক্টরি অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে নতুন বিজনেসের জন্য, সব যদি এক জায়গায় করেন, তাহলে যা আমাদের প্রয়োজন আমরা তার অর্ধেকে আছে, আরো ততটুকু দরকার। এখন কেউ বলতে পারেন তাহলে LNG আনা বাড়িয়ে দেন। এটার সমাধান 2টা। একটা হলো বিগত সরকারের সময় দীর্ঘদিন গ্যাস এক্সপ্লোরেশন বন্ধ ছিল। মাটির নিচে তো আপনি মাটি খুঁড়লেই গ্যাস পাবেন না, কূপ খনন করে যদি 5টা করেন হয়তো একটাতে আপনি সাকসেসফুল হতে পারেন। কূপ খনন করার আগেও সম্ভাব্যতা যাচাই করেই তারপরে কূপ খনন করা হয়। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে এই কূপ খননে মানে আমাদের দেশের মাটির নিচে থেকে গ্যাস এক্সপ্লোরেশনের জন্য হাইয়েস্ট প্রায়োরিটি সেট করেছে, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। এবং বাপেক্সের অধীনে বিদেশি প্রতিষ্ঠানও এই কূপ খননের দায়িত্বে নিয়োজিত আছে। তো এটাও আমাদের একটা প্রত্যাশা, এই সমস্ত এক্সপ্লোরেশনের মাধ্যমে আগামী দিনে আমরা বেশ কিছু গ্যাস আমাদের মাটি থেকে পাবো। কিন্তু সেটার দিন তারিখ বা পরিমাণ এটা তো কেউই বলতে পারবে না। এটা গেল এক সাইড। দ্বিতীয় হলো আমরা আমদানি করে যে গ্যাসটা আনি LNG, সেটার পরিমাণ বাড়ানো। সেটার পরিমাণ ইচ্ছা করলেও কেউ বাড়াতে পারবে না যতক্ষণ না আরো FSRU ইনস্টল করা হয়। এখন FSRU রিগ্যাসিফিকেশন ইউনিট ফ্লোটিং, এটা এমন কোনো জিনিস না যে আপনি কোনো জায়গা থেকে গিয়ে রেডিমেড কিনে আনতে পারবেন, এটা বানাতে হয়। আচ্ছা, সেটার জন্য বছর 2 সময় লাগে অর্ডার দেওয়ার পরে। আর যেখানে FSRUটা আসবে সমুদ্রের, এটি তো একদম মাটিতে আসতে পারে না। যেই পর্যন্ত পানির গভীরতা এই ড্রাফট যেখান পর্যন্ত আসতে পারে মাটির কাছাকাছি, সেই জায়গা থেকে মূল গ্রিড লাইনে একটা কানেক্টিং পাইপ লাগে। তো সেই পাইপটা আসে সমুদ্রের পানির নিচে দিয়ে, সেটি করার জন্য বছর 2 সময় লাগে। আমি আশা করি চ্যালেঞ্জগুলি আপনাদের সামনে স্পষ্ট। তো এই সমস্যাগুলি মিটিয়ে নতুন FSRU ইনস্টল করা, পাইপলাইন সেট করা, এবং এটা করার জন্য 2টা বছর সময় দরকার। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আউট অফ দ্য বক্স একটা উদ্যোগ নিয়েছেন, সেটি হচ্ছে মালয়েশিয়ান গভর্নমেন্টের যে সংস্থা পেট্রোনাস, তাদের মাধ্যমে বড় জাহাজে করে গ্যাস এনে LNG এনে ছোট ছোট জাহাজে ট্রান্সফার করে সেটি আমাদের বিভিন্ন জায়গায় গ্রিডে মানে রিগ্যাসিফিকেশন ইউনিটের মাধ্যমে গ্যাসে কনভার্ট করে সে সমস্ত জায়গায় দেয়া। কিন্তু পেট্রোনাসের যে সমস্ত জাহাজ সবগুলি কোনো না কোনো জায়গায় এঙ্গেজড, তাদের হাতে এই মুহূর্তে স্পেয়ার নাই। তো মাননীয় প্রধানমন্ত্রী ওনার নেতৃত্বে জ্বালানি মন্ত্রণালয় আমরা সবাই এটির জন্য কাজ করছি। আমি
ইন্ডাস্ট্রিগুলি সাফার করছে, বাসা বাড়িতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, এর প্রত্যেকটা কথাই সঠিক, এখানে কোনো ভুল নাই। কিন্তু যে পরিস্থিতিটা আমরা পেয়েছি সেটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এই জিনিসটা সবার বুঝতে হবে। আর সিজনালি রিকোয়ারমেন্টটা বাড়ে, যেমন এখন গরমের সময় এখন যে বিদ্যুতের চাহিদা, এটা যদি ডিসেম্বর মাস হতো তাহলে সাবস্টেন্সিয়ালি সেটা চাহিদাটা ডিপ্রেসড হতো, অনেক কমে যেত। আপনি গত বছর এবং যে বছর ফ্যাসিস্ট সরকারের বিদায় নেই সেই বছরের এই সময়কার লোডশেডিং এর স্ট্যাটিস্টিক্সটা নেন। আপনারা যে সমস্ত সংবাদপত্র বা ইলেকট্রনিক মিডিয়া রিপ্রেজেন্ট করেন, আপনাদের 2 বছর আগের এই দিনে ফেরত যান, দেখেন লোডশেডিং কতটুকু ছিল। আর বিগত 5-7 দিন 10 দিন হঠাৎ করে পরিস্থিতিটা একটু বেশি খারাপ হওয়ার কারণ হলো আমাদের যে 2টা এফএসআরইউ, তার একটাতে গ্যাস করতে না পারা আর আরেকটার বয়লার নষ্ট হয়ে যাওয়া। তো নতুন গ্যাস ভরা মানে একটা এফএসআরইউ আবার গ্যাস ভরা শুরু হয়েছে, যেটার ফল আপনারা পাচ্ছেন এখন, আর উন্নতি হয়েছে, আরো উন্নতি হবে। আর আরেকটা এফএসআরইউতে একটা বয়লার ঠিক হয়েছে, আরেকটা বয়লার ঠিক করার জন্য কাজ চলছে। এটি কাজ সম্পূর্ণ হলে আপনারা 2টা এফএসআরইউর পুরা গ্যাস যদি আমরা পাই, তাহলে আমরা মনে করেন আজকে থেকে 1 মাস আগের অবস্থায় আবার ফেরত যাব। মানে শিল্প কারখানার যে সংকটটা, পাশাপাশি বিদ্যুতের সংকটটা অনেকটা আসলে গত 2 দিন ধরে আমরা একটু কম আছে। শিল্প কারখানার যে গ্যাসের সংকটটা, সেটা আমাদের যারা শিল্প কারখানা চালাচ্ছে তাদের জন্য তো বড় মাথা ব্যথা, বা দেশের অর্থনীতি সামগ্রিক অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। সেটি আসলে কত টাকা উন্নতি হতে পারে, আপনার কি মনে হয়? এইটাই তো আপনাকে এতক্ষণ ধরে বর্ণনা করলাম যে আমাদের সামনের চ্যালেঞ্জগুলি কি। এখানে শুধু ইনস্টল ফ্যাক্টরির সাথে সংশ্লিষ্ট কর্মসংস্থানের একটা চ্যালেঞ্জ, তারপরে আমাদের অর্থনৈতিক অগ্রগতির জন্য তো নতুন নতুন বিনিয়োগ দরকার, তো নতুন বিনিয়োগের জন্য তো জ্বালানি নিশ্চয়তা প্রয়োজন। এই জিনিসগুলি পরিপূর্ণভাবে সমাধানের জন্য এলএনজির আমদানি বৃদ্ধির জন্য যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, সেটা করার প্রতিবন্ধকতাটাই আপনাদের সামনে আমি বর্ণনা করলাম। আগামী 2 বছরের পরে মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি। আগামী 2 বছর পরে তো ইনশাল্লাহ স্বাভাবিক হবেই, কিন্তু এই 2 বছরের মধ্যে আউট অফ দি বক্স কোনো কিছু করা যায় কিনা, মানে প্রচলিত ধ্যান ধারণার বাইরে গিয়েও কিছু করা যায় কিনা, সেই জন্য সরকার কাজ করছে। মালয়েশিয়া থেকে যে গ্যাস আমদানি আপনারা পরিকল্পনা হাতে নিয়েছেন, কবে নাগাদ? পরিকল্পনা হাতে আমাদের প্রধানমন্ত্রী কয়েকদিন আগে আপনারা দেখেছেন টেলিফোনে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে টেলিফোনে আলাপ করেছেন। উনি পেট্রোনাস থেকে বড় জাহাজে গ্যাস এনে সেখানে আমাদের বৈসমুদ্র থেকে ছোট ছোট লাইট মানে ছোট ছোট জাহাজে সেটা ট্রান্সফার করার জন্য শিপ টু শিপ ট্রান্সফার করে এলএনজির পরিমাণ বৃদ্ধি করতে চেয়েছেন। কিন্তু মালয়েশিয়ান সেই ছোট শিপগুলি সবগুলি এঙ্গেজড, অন্যত্র এঙ্গেজড। তো তারপরেও সরকার চেষ্টা করছে এইরকম কোনো একটা সমাধান, আপৎকালীন কোনো সমাধান করে পরিস্থিতির কিছু উত্তরণ করা যায় কিনা সেটা নিয়ে কাজ করছে। যারা গ্যাসের অভাবে সাফার করছেন, যে সমস্ত মিল ফ্যাক্টরি, এটা বাস্তব, কিন্তু এই বাস্তবতাটা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি এবং এটার উত্তরণের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এটা থেকে বের হতে হবে। এটা করা ছাড়া বের হওয়ার পথ নাই। তো এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য যতটুকু সময় প্রয়োজন ততটুকু সময় আপনাকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সেই তথাকথিত চ্যালেঞ্জ শক্তপোক্তভাবে ইনস্ট্যান্ট গ্রহণ করেছেন হাসনাত আব্দুল্লাহ দি গ্রেট। গ্রহণ করে সে চ্যালেঞ্জ মুহূর্তের মধ্যে অল্টারনেটিভ পলিসি ডিক্লেয়ার করে তাক লাগিয়ে দিয়েছে হাসনাত আব্দুল্লাহ, এবং রাজনীতিতে এটা নিয়ে তোলপাড়। এবং একই সাথে প্রমাণিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভুলের মধ্যে আছেন, তিনি কল্পনার জগতে আছেন, তার কাছে তথ্য নাই, তিনি নিজে পড়াশোনা করেন না, তার আশেপাশে যারা আছে তারা শুধু পাম দেয়, সঠিক তথ্য জানায় না, যার ফলে তিনি প্রচুর ভুলভাল বলেন, ভুলের মধ্যে আছেন, একটা ভুলের জগতে আছেন। দর্শক, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী নিজে একটু ভাইরাল হতে চেয়েছিলেন এবং খুব কড়া ভাষায় বলেছেন, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ পারলে আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করুন, আপনারা পারলে এই জ্বালানি নীতি দেন আমাদেরকে, আমি ভালো হলে সেটা গ্রহণ করব। এই যে সমস্যার সমাধান নিয়ে সংকট নিয়ে আপনারা কথা বলছেন, পারলে আপনারা সমাধান দেন। তো হাসনাত আব্দুল্লাহ সাথে সাথে সমাধান দিয়েছে। তো দর্শক, অসাধারণ। প্রথম কথা হচ্ছে যে এখান থেকে জামাতেরও একটা বিশেষ শেখার আছে, যে হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টের মাধ্যমে যে সমাধানগুলো দিয়েছে, এর আগে লিখিতভাবেও চিফ হুইপের, বিরোধী দলীয় চিফ হুইপের মাধ্যমে একটা সমাধান দেওয়া হয়েছিল, কিন্তু সেটা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছায়নি। দ্যাট মিনস প্রধানমন্ত্রী জানেন না, না জেনে আন্দাজে কথা বলেন। দেখেন প্রধানমন্ত্রী যে কতটা ভুলের মধ্যে। প্রথমে বলি যে হাসনাত আব্দুল্লাহ এটা প্রেজেন্ট করে এনসিপি কে একটা বড় ক্রেডিট দিল,
যে এনসিপি পলিসি ভিত্তিক রাজনীতি বুঝে, তাদের কাছে সমস্যার সমাধান থাকে, রেডিমেড সমাধান তাদের কাছে থাকে, তারা গবেষণা করে। এটা প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার পর জামাতের যদি এরকম শক্তিশালী একটা, এই যে জামাতের দুর্বলতা দেখেন, প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হাসনাত যে কাজটা করেছেন, এই কাজটা যদি জামাত করতে পারতো ভালো হতো না? চ্যালেঞ্জ গ্রহণ করে বিকল্প পলিসি ডিক্লারেশন, শেষ। আমি আশা করি জামাত আরো ভালোভাবে সংবাদ সম্মেলন করে এই চ্যালেঞ্জের জবাব দিবেন এবং বিকল্প পলিসি ডিক্লেয়ার করবেন, যে প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গুলো গ্রহণ করে বিকল্প পলিসি আমরা উপস্থাপন করলাম, পারলে আপনি গ্রহণ করেন, বা পারলে এখান থেকে ভুল ধরেন। দর্শক, হাসনাতের এই রাজনীতিটা সুপার স্মার্ট এক কথা যদি বলি, যেটা এবং শিক্ষণীয়, জামাতের জন্য শিক্ষণীয়। তো দর্শক, এখন অনেকে বলবেন যে এনসিপির মতো ছোট্ট দল থেকে জামাত শিখবে। অবশ্যই শিখবে। আপনি ভালো করতে হলে যে কারো কাছ থেকে শিখতে হবে, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা থেকেও শিখতে হবে। আর এনসিপির ছেলেদের থেকে যে অনেক কিছু শেখার আছে তা তো বোঝাই যায়। যেমন শিবিরের সাবেক সাথী, একজন সাথী, তাকে তিনি যে সময় সাথী হয়েছেন ওই সময় যিনি কেন্দ্রীয় সভাপতি হয়েছেন, ওই সাথী আজকে এমপি বা হিট। আর তার কেন্দ্রীয় সভাপতি যিনি, তিনি তার ধারে কাছে আসার সুযোগ পান না। তো গণতান্ত্রিক ক্ষমতার রাজনীতিতে অনেকে অনেক কৌশলে যে এগিয়ে যেতে পারে, বা যারা শিবির ছেড়ে ছাত্র শক্তি করেছিল, সমন্বয়ক হয়েছিল, তারা যে আজকে গণঅভ্যুত্থানের নায়ক, এটা তো দেখছেন। এখান থেকে তো শেখার আছে, ক্রিয়েটিভ সৃজনশীল কিছু করা, গতানুগতিক কিছুর বাইরে যে মাঝে মাঝে সৃজনশীল কিছু করলে সেটা যে ইতিহাস হয়ে থাকে। যেমন শিবিরের ছেলেরা যদি যা শিবিরেই করতো, কেউ যদি উদ্যোগী হয়ে আব্দুল কাদের না হতো, আব্দুল কাদের কিন্তু নিজে নিজে এই পদে এসেছে বলে শিবির তাকে কাজে লাগিয়েছিল। একটু কাটা লাইনে আব্দুল কাদের এসেছে, কনভেনশনাল একজন সাথী হলে আব্দুল কাদেরকে দিয়ে এই কাজ শিবির করাতে পারতো না। এবং আব্দুল কাদের যে এই পর্যায়ে এসেছে, তিনি অনেকটা আনুগত্য লঙ্ঘন করেই এসেছেন। তারপরে শিবির তার মাধ্যমে 9 দফা ঘোষণা করেছে। এই রিয়ালিটি গুলো, এটা শিক্ষণীয়। হোয়াটএভার, এখানে আমি ওই আভ্যন্তরীণ আলাপে যাচ্ছি না। আমার আলাপ হচ্ছে হাসনাত আব্দুল্লাহদের কাছ থেকে শেখা আছে। এইটা আমার কাছে সত্যি ইমপ্রেসিভ লেগেছে, যে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন, অল্পের মধ্যে চ্যালেঞ্জ গ্রহণ করে একটা ফেসবুক পোস্ট দিয়েছেন, যেটা সমস্ত গণমাধ্যমের রিপোর্ট, এবং এখানে প্রমাণ করে দিয়েছেন যে প্রধানমন্ত্রী জানেন না, প্রধানমন্ত্রী ভুলের মধ্যে আছেন। দেখেন, প্রধানমন্ত্রীর পক্ষে তো আর সবকিছু পড়া সম্ভব না। তাকে পড়াবে, তাকে দিবে যে স্যার এটা দিছে নাহিদ, এটা হাসনাত দিছে, এই দেখেন ফেসবুকে এটা লিখছে না, তার আশেপাশে যারা, তারা শুধু পান দেয়। তারা বলে যে স্যার সব ঠিক আছে, দেশে যে সমস্যা আছে কিভাবে কি চলে তিনি জানেনই না। যেমন একটা বড় কথা বলি যে প্রধানমন্ত্রী কত ভুলের মধ্যে আছে দেখেন। তার পক্ষে তো সারাক্ষণ ফেসবুক চালানো বা সব খবর টবর পড়া সম্ভব না। এই জন্য তিনি ভুলভাল বক্তব্য দেন, তাকে জানানো হয় না বলে। তার প্রেস উইং কি করে, তার উপদেষ্টারা কি করে, নামকাওয়াস্ত উপদেষ্টা, নামকাওয়াস্ত প্রেস উইং। যেমন দেখেন, প্রধানমন্ত্রী যে কথাটা বলে ধরা খেয়েছেন, যে এই যে হাসনাতরা এনসিপি বিদ্যুতের দাবিতে হারিকেন হাতে নিয়ে বিক্ষোভ করে, অথচ তাদের পিছনে ফ্যান চলে, লাইট চলে, মাইক বাজে। এখন প্রধানমন্ত্রী জানেন না যে রাজনৈতিক দলগুলোর সমাবেশের কমন প্র্যাকটিসই হচ্ছে এটা জেনারেটর দিয়ে করতে হবে। আপনারা এই যে জামাতের সমাবেশে বা বিভিন্ন জায়গাতে দেখেন অনেক শত শত মাইক, এরপরে ফ্যান, এগুলো কিন্তু জেনারেটরের মাধ্যমে চলতে হয়। জাতীয় গ্রিডের যে বিদ্যুৎ, এগুলোর মাধ্যমে ওগুলো লাইন দেওয়া হয় না। কিন্তু সরকারি দল অবৈধভাবে নিলে ভিন্ন কথা, কিন্তু এটা প্র্যাকটিস না। এটা প্রধানমন্ত্রী জানেনই না, দীর্ঘদিন লন্ডন থেকেছেন তো জানেনই না যে আসলে কারেন্ট লাইন দিয়ে এটা চলে না, জেনারেটর দিয়ে চালাতে হয়। এটি নিয়ম, জেনারেটর ভাড়া পাওয়া যায়, জেনারেটর ভাড়া দেয়, বুঝতে পারছেন। আবার প্রধানমন্ত্রী বলেন যে পারলে কোদাল নিয়ে নেমে দেখান না হাঁটা গুছিয়ে, অথচ পানির মধ্যে নেমেছে আমিরে জামাত। এখন আমিরে জামাত যে পানির মধ্যে নেমেছে এই এটা হয়তো প্রধানমন্ত্রীকে কেউ বলেও নেই। তো দর্শক, কোথায় হাঁটা মানে কেটস করে একটা কোদালের কোপ দিতে নামা, ওইটার সাথে তুলনা করে জামাতের আমিরের। মানে প্রধানমন্ত্রী ভুলের জগতে আছেন, তিনি জানেন না। দর্শক, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য 6 মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। আমরা চ্যালেঞ্জ গ্রহণ করলাম এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করছি। সাথে সাথে চ্যালেঞ্জ গৃহীত। তারা খেয়েছেন, এখন কি করবেন? আমি আগেই বলেছি, চ্যালেঞ্জ গ্রহণ করে বিকল্প প্রস্তাবনা ঠিকই দিতে পারবে, কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন না, কেন আপনার হাত পা বাঁধা। আপনাকে হিসাব করতে হয় চ্যালেঞ্জ যৌক্তিক হলো, প্রস্তাবনা যৌক্তিক হলো, যে চীন কি মনে করবে, আমেরিকা কি মনে করবে, ভারত কি মনে করবে। আবার আমার অনেক অলিগার কোম্পানি আছে যাদের কাছ থেকে আমরা পয়সা পাতি নিয়ে চলি, তারা আবার অসন্তুষ্ট হবে কিনা। এই হচ্ছে হিসাব। এক, চ্যালেঞ্জ দেওয়ার আগে প্রধানমন্ত্রী জানা দরকার ছিল যে সমাধান ইতিমধ্যে টেবিলে আছে। এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য বিরোধী দলীয় চিফ হুইপ
জনাব নাহিদ ইসলাম স্বল্প 30 দিনের, মধ্য 6 থেকে 18 মাস এবং দীর্ঘমেয়াদী যেটা 15 দফা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাব দিয়েছেন, যেটা কমেন্টে দিয়ে দিয়েছেন হাসনাত। অন্যদিকে আমি ধাপে ধাপে দেখিয়েছি কোন সিদ্ধান্তটি কোথায় ভুল হয়েছে। ভর্তুকি নীতি, ফুয়েল প্ল্যান, কন্টিজেন্সি প্ল্যান এবং রেজিস্টার রিকভারি প্ল্যান দিয়ে সুস্পষ্ট সমাধানধর্মী বক্তব্য রেখেছেন বিরোধী দলের সদস্যরা। মতামত এসেছে নাগরিক সমাজ ও গবেষণা প্রতিষ্ঠান থেকেও। এসব ছাপা হয়েছে জাতীয় দৈনিক, আলোচিত হয়েছে সেমিনারে। প্রধানমন্ত্রী ঢাউস সাইজের মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ থাকা সত্ত্বেও এই তথ্য তার কাছে পৌঁছায়নি, এটি লজ্জার কথা। বুঝতে পারছেন? প্রধানমন্ত্রী জানেনই না। এমনকি পিনাকি ভট্টাচার্য 2 দিন আগে যে প্রস্তাবনা দিয়েছেন, সেই আলোচনা শুনলেও প্রধানমন্ত্রী এইসব ফাও চ্যালেঞ্জ দিতে যেতেন না। এখন বুঝেন যারা খেয়েছেন প্রধানমন্ত্রী। কাঁচামালের এটা হিসাব করলে আপনার হলো আজকে 10 টাকা বাড়বে, কাটি 10 টাকা কমবে। যে সরকার যাওয়ার পর যে চাপটা পড়ছে গ্যাসের, আগে পড়ে নাই, সরকার আইসে পরে চাপটা পড়ছে। বহুত অশান্তি আছি বাবা। আমরা তেলের দাম বললাম সবই তো বাড়া দিছে, ফার্স্টের জন্য কারেন্টের দাম, কারণে বিদ্যুৎ বাড়াইলো আগাইয়া। গরিবের কিছু খাওয়ানো, গরিব পারতেছে না, খালি কলার পিঠা মারতে তুই এমনি মরিস না, তুই না খেয়ে বুঝলো বুঝলো। কাঁচামালের এটা হিসাব করলে আপনার হলো আজকে 10 টাকা বাড়বে, কাটি 10 টাকা কমবে, এটার জন্য আপডেট করলাম বাবু। সন্তুষ্ট বলতে গেলে আমাদের ধরেন স্বাভাবিক যারা লোক, তারা ইনকাম কম, তাতে আমার পছন্দ না। এখন চালাবে কেমন, মানে দেশকে ভালো রাখতে হবে, দেশটা সুতর্ম করতে হবে, অন্য রাষ্ট্রকে আনার ব্যবস্থা করতে হবে। সরকারকে চাই, দাবি চাই যে দেশের জনগণকে শান্তিতে রাখুক, ভালো থাকুক, ইনকাম সোর্স দিক, চাকরি দিক। আগে ভালো ছিলাম, আগে যে অটো চালাইলেও অনেক ভালো ছিলাম, অটো কোনো সমস্যা ছিল না, রিক্সা চালাইলেও কোনো সমস্যা ছিল না, ইনকাম ছিল। এখন ইনকাম নাই, রিক্সা চালাইতে পারি না, রিক্সা চালাইলে রিক্সা নিয়ে যায়। তো আমরা কি করে রাখাম? আমরা কর্ম দিতেছে, আমরা কর্ম করতে গেলে ওই যে ইন্টার পাস সার্টিফিকেট লাগবে, মেট্রিক পাস সার্টিফিকেট দিয়ে হইব না। তো আমরা কি করবো? আমরা কার কাছে যাব? কোনো সরকারি আমরা কোনো উপকার করতে পারি নাই। যাই হোক, আগে ভালো ছিলাম, 17 বছরে অনেক কিছুই করে গেছে, কিন্তু এখন বর্তমানে অনেক অত্যাচারের ভিতরে আছে। এই 6 মাসে মনে করেন দেশের 12টা বাজে গেছে ভাই, যেটা সত্য কথা। ঠিক আছে, কারণ বিগত সরকারের আমলে মানুষ এত হেনস্থার শিকার হয় না। আপনার মনে করেন মানুষ দিন মজুরি কাজ করলেও মানুষ ঘরে যায় সুন্দরভাবে খাইতে পারছে। এখন যে পরিস্থিতি, আপনি 2 টাকা ইনকাম করলে সবই খরচা দিতেছে। ভাড়া বলে মন্ত্রীরা কমাইছে, ঠিক আছে, মন্ত্রীরা সত্য বলে না, মিথ্যারা সত্যও বলে না, মানে যা বলে সবই মিথ্যা বলে। আমি দেখতেছি সরকারের কাছে প্রত্যাশা যে বর্তমানে বিএনপি সরকারকে মানুষ, শেখ হাসিনা যাওয়ার পরে মানুষ বিএনপি তারেক রহমানের থেকে অনেক কিছু আশা করছিল, সেই আশাগুলো যেন মানুষ বিফলে না যায়। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অভিব্যক্তি অবশ্যই ব্যক্ত করে জানাবেন, কমেন্টে উল্লেখ করবেন আপনাদের প্রতিক্রিয়াটা, আপনারা কি বলতে চান। মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন যে তিনি দুঃখ প্রকাশ করেছেন চলমান যে রাজনৈতিক সংকট, যে বিদ্যুৎ সংকট, যে গ্যাস সংকট দেশের প্রেক্ষাপট নিয়ে তিনি বলেছেন যে এজন্য দুঃখিত তিনি। এটা গত সরকারের সময় ফ্যাসিবাদের সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে এই সংকটগুলো তৈরি হয়েছে, যার কারণে এই সংকট মোকাবেলা করতে হিমশিম কাটছে নতুন নির্বাচিত সরকার। তবে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অচিরেই এই সংকটগুলো কাটিয়ে উঠতে পারবে সরকার মনে করছে। জানাবেন আপনাদের কি মনে হয়, আপনারা কি মনে করছেন, আপনাদের কি মনে হচ্ছে যে এই সরকার এই সংকট মোকাবেলা করে পরিস্থিতি সামাল দিতে পারবে, নাকি মনে হচ্ছে বেগতিক পথে হাঁটবে সরকার? আপনাদের অভিব্যক্তি অভিপ্রায় কী থাকবে সেটি অবশ্যই কমেন্ট করে উল্লেখ করে জানাবেন আপনাদের প্রতিক্রিয়া এবং মতামতটা। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সকলকে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য। এবং আমাদের মন্ত্রী মিনিস্টার যেগুলো কথা বলছে, আমাদের মন্ত্রী মহোদয়রা একের পর এক বিতর্কিত মন্তব্য করে সমালোচনার শিকার হচ্ছে, তাদের উচিত এবারে একটু বিতর্কিত মন্তব্য কিংবা বক্তব্য দেওয়া বন্ধ করা, ভেবে চিন্তে কথা বলা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকের মতো পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।